সারপ্রাইজের বিষয়টি যেমন আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার অসম সাহসী নেতৃত্ব, মানবতা বিরোধী ৭১-এর যুদ্ধাপরাধীদের বিচার কাজ সম্পন্ন করতে পেরেছিলেন অসম সাহসী, এবং বাংলাদেশ জঙ্গিবাদ দমনের রোল মডেল হিসাবে বিশ্বে পরিচিত হয়ে উঠছিল। যেমন হোলি আর্টিজান, যেমন আশকানা, যেমন সিলেট, যেমন ময়মনসিংহ, ঢাকা রাজিমপুর, বেশ কিছু জঙ্গি ঘাঁটি তৎকালীন আওয়ামী লীগ সরকার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এগুলোকে আক্রমণ করে এদের বিনাশ করতে অনেক সাফল্যের ন্যারেটিভ সৃষ্টি হয়েছে। কিন্তু এদের যে আন্ডারগ্রাউন্ড তৎপরতা, পাকিস্তানের আইএসআই, ঢাকার পাকিস্তানি দূতাবাস এবং একটা পর্যায়ে যে ৭১-এ যারা আমাদের সমুদ্রে সপ্তম নৌবহর পাঠিয়েছিল পাক হানাদার বাহিনীর সমর্থনে, তাদের ডিপ স্টেট একটা এজেন্ডা ছিল। সে এজেন্ডা রেজিম চেঞ্জের এজেন্ডা, এবং তারাও এই ষড়যন্ত্রের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। সবকিছু মিলিয়ে ছাত্র সমাজ, আমি বলবো না তারা এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত, আমি বলবো তারা মিসলেড হয়েছে, তাদেরকে ভবিষ্যতের স্বপ্ন দেখিয়ে প্রলুব্ধ করা হয়েছিল, এবং তাদের দিয়ে সো কল্ড একটা আন্দোলনের সূচনা করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে। ৫ই আগস্ট যে আমাদের সরকারের যে আমরা বাহ্যত দৃশ্যত পরাজিত হয়েছিলাম, সে পরাজয়টা ছিল ৭১-এ যারা পরাজিত হয়েছিল তাদের পরাজয়ের প্রতিশোধ। এটা ছিল একটা জঙ্গিবাদী উত্থান। এই জঙ্গিবাদী উত্থানের কারণে সেদিন তাদের টার্গেট ছিল বঙ্গবন্ধু কন্যা। আপনার কথা শুনতে পাই না, সংযোগটি আবারও যে আপনার অডিওটা চলে গেছে জনাব ওবায়দুল কাদের, আপনার অডিওটা শুনতে পাই না। তার সঙ্গে আবার আমি সংযুক্ত করার চেষ্টা করব। তার অনেকে প্রশ্ন রেখেছেন, আমি দুই একটি প্রশ্ন শোনাতে চাই যেগুলি আমি তার জন্য রাখবো। এখানে সালাউদ্দিন আহমেদ একটি প্রশ্ন করেছেন,
তিনি বলেছেন যে জনাব ওবায়দুল কাদের সাহেব আওয়ামী লীগের সাথে ভবিষ্যতে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করার জন্য আপনি নিজ দায়িত্বে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করবেন কিনা, এই প্রশ্নটি রেখেছেন একজন। সালাউদ্দিন আহমেদ রেখেছেন। আর অনেকে প্রশ্ন করেছেন। আবার ঠিক পাল্টা একজন বলেছেন যে কাদের ভাইয়ের নেতৃত্বকেই আমরা সব সময় ভালোবাসি, এমন একজন বলেছেন। আবার একজন বলেছেন। অনেক প্রশ্ন আছে। এখানে আরেকটা প্রশ্ন আমি দেখতে পাচ্ছি, কাদের ভাই প্রাণের আওয়ামী লীগটাকে ধ্বংস করে দিয়েছেন, পক্ষপাত করতে করতে সব জায়গায় জান্নাতি লোক ঢুকিয়েছেন। মনে করছে যে যেই ওবায়দুল কাদেরকে আওয়ামী লীগের সম্পাদক তাকে অভিযুক্ত করা হচ্ছে বর্তমান পরিস্থিতির জন্য। শুনেছি 3 তারিখে স্বৈরাচারী ইউনূস বাহিনীর জুলাই সনদ ঘোষণা করবে, এ নিয়ে আওয়ামী লীগের কোনো কর্মসূচি আছে কিনা, এই প্রশ্ন করেছেন একজন। অনেক প্রশ্ন আছে। আমি ওবায়দুল কাদেরকে আবারও সংযুক্ত করব। আপনারা জানেন যে ইন্টারনেট সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। আরেকজন প্রশ্ন করেছেন টিপু সুলতান, যে কাদের সাহেবের হাতে দামি ঘড়ি কোথায়, জানতে চেয়েছেন। অসংখ্য প্রশ্ন আছে। এই সবগুলি প্রশ্ন আমি তার কাছে রাখবো। যে জনাব ওবায়দুল কাদের, আমি আপনাকে আবারও দেখতে পাচ্ছি, শুনতে পাবো কিনা জানি না, দেখে আপনি একটু বলুন। শোনা যাচ্ছে? জি, যাচ্ছে, বলুন। আমি যে কথা বলছিলাম, জি, 5ই আগস্টের যে ঘটনা, সেদিন আসলে শেখ হাসিনা ব্যক্তিগতভাবে পরাজিত হননি, আওয়ামী লীগ পরাজিত হয়নি, পরাজিত হয়েছে বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, 71-এর বিজয়ী বাংলাদেশ। জি, আমি আপনার কথা যদি আমি ধরেও নেই, পৃথিবীতে সব দেশে সব সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র থাকে। এমন কোন সরকার নেই যেই সরকারের আবারও তার সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গেছে। জানি না আমি তাকে আবার কিভাবে যুক্ত করব, তার সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে আবারও। আমি বাই দিস টাইম আমি তাকে যে প্রশ্নটি রাখছিলাম সেটা একটু বলে নেই, যে এরকম ষড়যন্ত্র সবসময় থাকে এবং গত 15-16 বছর ধরে আমরা আওয়ামী লীগের মুখে এই ষড়যন্ত্রের কথাই শুনেছি। যে কোনো ঘটনায় আমরা শুনেছি যে অভিযোগ করতে যে জামাত বিএনপি এই ষড়যন্ত্র করছে। তো শেষ পর্যন্ত তাদের পরিণতি কি আসলে রাখাল বালকের মতো হয়েছিল কিনা, এবং ষড়যন্ত্র মোকাবেলায় তারা কেন ব্যর্থ হলো? তারা তো ক্ষমতায় ছিল। দেশে যত ষড়যন্ত্রই হোক না কেন, যাই ঘটুক না কেন, সেই দায়িত্ব তো ওই সরকারেরই থাকে। তাহলে তারা যে অভিযোগ করছে যে তাদের ৭১-এর পরাজিত শক্তির কাছে পরাজয় হয়েছে বাংলাদেশের, যদি সেটি হয়ে থাকে, সেই পরাজয় সরকার হিসেবে আওয়ামী লীগ কিভাবে এখন দেখছে? কারণ এই এই পরাজয়ের কারণ তারা কিনা, এই প্রশ্নটা আমি তার কাছে রাখবো। আমি দেখি তিনি আবার সংযুক্ত হতে পারেন কিনা। বাই দিস টাইম আমি আরো 2-1টি প্রশ্ন আপনাদেরকে শোনাতে চাই, যাতে করে বুঝতে পারেন যে একজন প্রশ্ন করে তাকে জিজ্ঞেস করেছেন কাদের ভাই কেমন আছেন। জুলাইতে নূর উদ্দিন তিনি প্রশ্ন করেছেন, জুলাইতে জঙ্গি হামলার মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগ তার দেশের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আমার মনে হয় এই প্রশ্নটি আমি রেখেছি, দেশের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। তার অনেকে প্রশ্ন করছেন তার হাতের দামি ঘড়ি। আমার মনে হয় কি এসব প্রশ্ন অনেকখানি অবান্তর, এই কারণে এখন তারা যে অবস্থায় আছে, এই প্রশ্নগুলো আমরা নিশ্চয়ই তাদেরকে করবো। একটা আওয়ামী লীগের মতো একটি দলের সাধারণ সম্পাদক হিসেবে এগুলি তো এসব প্রশ্ন নিশ্চয়ই তাকে করা উচিত। ভবিষ্যতের জন্য তারা কি ভাবছে সেগুলো আমাদেরকে দেখতে হবে। জনাব ওবায়দুল কাদের, জি আপনার কাছে আমি প্রশ্ন রেখেছিলাম অলরেডি, আমার প্রশ্নটি এখানে একজন করেছেও, সেটি হচ্ছে যে যেই ষড়যন্ত্রের কথা আপনারা বলছেন, সেই ষড়যন্ত্র মোকাবেলা করার দায়িত্ব তো সরকারেরই ছিল। আপনাদের কোন কোন দুর্বলতা, কোন কোন ব্যর্থতার কারণে আপনাদের কথা মতো বাংলাদেশ পরাজিত হলো? দেখুন, এটাকে আমরা কোনো আন্দোলন, গণ অভ্যুত্থান হিসেবে দেখি। এটা আমি বলেছি, এটা একটা জঙ্গিবাদী হামলা হয়েছে এবং সেভাবেই আমরা ব্যর্থতা যদি বলেন,
সেই জঙ্গিবাদী হামলা প্রতিহত করতে গিয়ে আমাদের কিছু ভুলভ্রান্তিও থাকতে পারে, তা না হলে তারা সাকসেসফুল হলো কেমন করে, এটাও সত্য। কিন্তু কিছু কিছু ভুল ভ্রান্তি থাকতে পারে মানে কি? আপনারা 1 বছরেও সেগুলো নিশ্চিত হতে পারেননি, তাই তো? আসলে তার এখানে ইন্টারনেট সংযোগটি খুবই দুর্বল, যে কারণে বারবার আমরা ডিসকানেক্টেড হয়ে যাচ্ছি তার সংযোগটি। আমি বাই দিস টাইম আরো অনেকেই প্রশ্ন করেছেন। নূর হাসান একটি প্রশ্ন করেছেন ওবায়দুল কাদেরের কাছে। তিনি বলছেন যে আপনারা জনগণের কাজ করেছেন, কিন্তু যদি তৃণমূল সাধারণ দাঁড়ান, তারা মানে সাধারণ মানুষ অনেক বিপদে আছে, তৃণমূল অনেক বিপদে আছে, সে কথাটি বলতে চেয়েছে আওয়ামী লীগের যারা তৃণমূলের কর্মী রয়েছে। অলকা তালুকদার একটি প্রশ্ন করেছেন, ওবায়দুল কাদের সাহেব, আপনাদের দলে হাসনাত চার্জিসের মতো লুকোনো ভণ্ড ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করার কোনো উদ্যোগ কি আপনারা নিয়েছিলেন বা নিয়েছেন? জি, জনাব ওবায়দুল কাদের, আপনাকে সংযুক্ত তো বারবার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। বাই দিস টাইম আমি কিছু প্রশ্ন, মানুষ যে প্রশ্নগুলো আপনাদেরকে করছে, দু একটি প্রশ্ন আমি বলছিলাম যে আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম যে আপনি এখনো বলছেন যদি কোনো ভুল হয়ে থাকে, আপনারা কি 1 বছরও নিশ্চিত হতে পারেননি কি কি ভুল আপনাদের হয়েছে? সেগুলো চর্চা অবশ্যই আমাদের নিজেদের মধ্যে আছে, এবং ভুল ত্রুটি ব্যর্থতা যেটা আছে সেটা নিয়ে আমাদের আত্মবিশ্লেষণ এবং আত্মসমালোচনা এবং ভবিষ্যতে নির্ভুল অগ্রযাত্রার জন্য আমাদের ভুল ত্রুটি থেকে, আমি বলবো অতীতের ভুল ত্রুটি থেকে শিক্ষা নেওয়া, এটা রাজনীতিকদের অবশ্যই করণীয় দায়িত্ব কর্তব্য বলে আমরা মনে করি। সেটা যখন বাংলাদেশে আমরা প্রত্যাবর্তন করব আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে, তখন এসব নিয়ে আলাপ আলোচনা হতে পারে। এখন আমরা বিভিন্নভাবে আছি, বিচ্ছিন্নভাবে আছি। বাংলাদেশে আমাদের দলের কার্যক্রম নিষিদ্ধ করেছে, আমাদের তরুণদের সংগঠন ছাত্রলীগকে তারা নিষিদ্ধ করেছে, একদম অন্যায় অযৌক্তিকভাবে। এই অবস্থায় আমরা কিভাবে নিজেদের মধ্যে বসাবসির মাধ্যমে আমরা এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব? সে পরিবেশ পরিস্থিতি এখন বজায় নেই। যখন সময় আসবে তখন অবশ্যই চুলচেরা বিশ্লেষণ আমরা করব। কিন্তু গত 1 বছরে আপনারা কি কোনোভাবে সংগঠিত হতে পেরেছেন? আমরা একেবারেই একটা বিপর্যয় থেকে এবং একটা ভয়ানক ভূকম্পনের মতো অবস্থা থেকে আমরা আমাদের পার্টিকে নতুনভাবে সংগঠিত করা, এ কাজটি খুব দুরূহ এবং কঠিন। আমাদের কোথাও দাঁড়াতে দিচ্ছে না, আমাদের বাড়িঘর হামলা হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, ধ্বংস করা হয়েছে। আমাদের ঢাকা থেকে সারা বাংলাদেশে আমাদের অফিসগুলো সম্পূর্ণ ধ্বংস, এবং আমাদের কর্মীরা অনেকেই জেলে, প্রতিনিয়তই মবক্রেসি বা মব যে ভায়োলেন্সের মাধ্যমে আমাদের কর্মীদের
নিপীড়ন করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, কেউ ঘর বাড়িতে থাকতে পারছে না এবং এক কঠিন সময় অতিক্রম করছে আমাদের কর্মীরা। এর মধ্যেও আমরা একটা বিষয়ে আমরা আজকে গর্বের সঙ্গে বলতে পারি যে বাংলাদেশের জনগণ আর সঠিক পরিস্থিতি অনুধাবন করছে। মানুষের মুখে মুখে এখন শেখ হাসিনার নাম উচ্চারিত হচ্ছে। তার আমলে মানুষ ভালো ছিল, সেটা আজকে মানুষের মুখেই শোনা যাচ্ছে। কোথায় শুনছেন আপনারা এই কথা যে মানুষের মুখে মুখে শেখ হাসিনার নাম উচ্চারিত হচ্ছে? এই কথা আপনারা কোথায় শুনছেন? আমরা কোনো বিচ্ছিন্ন দ্বীপের বাসিন্দা নই, আমরা যেখানেই আছি বাংলাদেশের জনগণের সঙ্গে আছি। আমাদের দল জনগণের দল। জনগণের সমর্থন আছে কি নেই, জনগণ আমাদেরকে কিভাবে দেখছে সেটা বোঝার ক্ষমতা যদি না থাকে তাহলে তো আমাদের রাজনীতি করা উচিত নয়। জনাব ওবায়দুল কাদের, যদি এখানে যদি আপনাকে ধরি যে আপনারা কি মানুষের সেই পালসটি বুঝতে পেরেছিলেন? ধরেন জঙ্গি হামলা যদি হয়েও থাকে, সেখানে মানুষ যে একাত্ম হয়ে গিয়েছিল, মানুষ যে আওয়ামী লীগ সরকারের উপর বিরক্ত ছিল, বিতৃষ্ণা ছিল, এই পালস, মানুষের এই উপলব্ধিগুলো কি আপনারা 5ই আগস্টের আগ পর্যন্ত বুঝতে পেরেছিলেন? আমরা তো সরকারে ছিলাম, আমরা মানুষের যে চাহিদা আকাঙ্ক্ষা একটা সরকারের কাছে, সেটা বাস্তবায়নে আমরা কার্পণ্য করিনি। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের যে উন্নয়ন হচ্ছে সেটা বিশ্বের বিস্ময়। আজকের মেট্রো রেল, পদ্মা সেতু, আজকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, আজকে অনেকগুলো কয়েক ডজন ওভারপাস, কয়েক ডজন ফ্লাইওভার, রেলওয়ে ওভারপাস এবং 100 সেতু একদিনে উদ্বোধন করেছিলেন আমাদের নেত্রী। তারপর আবার এই ঘটনার মাস দুয়েক আগে একদিনই 150 সেতুর উদ্বোধন করেছিলেন। সমতলে, পাহাড়ে, সর্বত্রই রাস্তা, যোগাযোগ ব্যবস্থা বৈপ্লবিক পরিবর্তন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মাতার বাড়ি, তারপর আপনি দেখুন যে সেই বরিশাল, বৃহত্তর বরিশালে যে প্রকল্প, যে বিদ্যুৎ কয়লা বিদ্যুৎ কেন্দ্র সেটা, এবং গভীর সমুদ্রে সেখানে যে প্রকল্প, পায়রা গভীর সমুদ্র বন্দরের কথা বলছেন, পায়রা সমুদ্র বন্দর। জনাব ওবায়দুল কাদের, বুঝতে পারছি, কেউ অস্বীকার করছে না আওয়ামী লীগ সরকার অনেক উন্নয়ন করছে যা গত 53 বছরে হয়নি, এই কথা কিন্তু শত্রুও অস্বীকার করছে না। কিন্তু আপনি বাংলাদেশের, আমার প্রশ্নটি আপনার কাছে, আপনি বাংলাদেশের সবচেয়ে বড়, সবচেয়ে পুরনো, সবচেয়ে পোর খাওয়া রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক, আপনি কি মনে করেন গণতন্ত্র মানে শুধুই উন্নয়ন, গণতন্ত্র মানে শুধুমাত্র ব্রিজ, অবকাঠামো নির্মাণ? তা তো মনে করি না। আমরা ইতিহাস যদি বলতে সুযোগটা থাকে তাহলে গণতন্ত্রকে নিয়ে যে সিনেমিনি খেলা হয়েছে, আমরা তো নির্বাচন দিয়েছি, নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন হয়েছিল 2008 সাল থেকে 2014, 2018, 2024। 2008 সালের নির্বাচন নিয়ে তো কোনো কথা নেই, কারণ সবার অংশগ্রহণে ইলেকশনটা হয়েছে। সেখানে বড় দল হিসেবে বিএনপিও ছিল, কিন্তু পরবর্তী কয়েকটা নির্বাচনে বিএনপি ইলেকশন বয়কট করে। এখন কেউ যদি ইলেকশনে না আসে এবং সেটার জন্য নির্বাচনকে ওয়ান সাইডেড ইলেকশন, ইনক্লুসিভ নির্বাচন না বলা হয়, তো সেটার জন্য তো আমরা দায়ী হতে পারি। গণতন্ত্রের যে সীমাবদ্ধতা
এই সীমাবদ্ধতা তৈরি করার জন্য অনেকাংশে দায়ী আমাদের দেশে একটা দল, একটা বড় দল, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, বিএনপি। তারা তো নির্বাচনে আসেনি। তারা তো 2018 সালের নির্বাচনে এসেছিল। আর 2018 সালের নির্বাচনে তো তারা এসেছিল। হ্যাঁ, তো তখন তো নির্বাচন হয়েছিল, কিন্তু সেই জনগণ নির্বাচন কি গ্রহণযোগ্য ছিল? জনগণ যদি আপনাকে ভোট না দেয়, আমি কি করব? আমি জোর করে জেতাবো? তারপরে মির্জা ফখরুল দেখা গেল তিনি ইলেকশনে বগুড়া জিতলেন, ঠাকুরগাঁয়ে হারলেন, কিন্তু বগুড়া নির্বাচনে জিতে তিনি সংসদে আসলেন না। এটা কেমন গণতন্ত্র? এটা কি দ্বিচারিতা নয়? তার অন্যান্য দলীয় নেতারা ৬-৭ জনের মতো সংসদে আসলেন, কিন্তু দলের মহাসচিব আসলেন আপনার কি মনে হয় নির্বাচনে দ্বিতীয়। এই দ্বিচারিতার জবাব জনাব ওবায়দুল কাদের, 2008 সালের নির্বাচন ভালো নির্বাচন, 2014 সালের নির্বাচনকেও আমি আপনার আমি দিতে চাই যে 2014 সালের প্রেক্ষাপটটি ভিন্ন ছিল, যুদ্ধাপরাধীদের বিচার চলছিল, সুতরাং অনেক রকম কর্মকাণ্ডের মধ্য দিয়ে 2014 সালের নির্বাচনটি হয়েছে। কিন্তু 2018 সালের নির্বাচনটি আপনার কাছে কি মনে হয়, আপনার মনে হয় কিনা এটা প্রশ্নের ঊর্ধ্বে নির্বাচন হয়েছে? কোন নির্বাচন? 2018 সালের নির্বাচন, যেই নির্বাচন তখনই আসবে যখন নির্বাচনে যদি সবাই অংশগ্রহণ করত, অংশগ্রহণমূলক নির্বাচন হতো, তাহলে সেখানে প্রশ্ন আসতে পারে। এখানে তো নির্বাচন কমিশন যথারীতি নির্বাচন করেছে, এবং নির্বাচন কমিশনে যে সংস্কারগুলো, যে স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্টেপগুলো নিয়েছিলেন, সেটা পরও নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন করা তো অযৌক্তিক। ওকে, আমি বুঝতে পেরেছি। আপনারা মনে করেন যে 2018 সালের নির্বাচন, 2024 সালের নির্বাচন এগুলো প্রশ্নাতীত। আচ্ছা, আমি একটু বর্তমান প্রেক্ষাপটে ফিরে আসি। আপনি বলছেন যে বাংলাদেশ জঙ্গিদের কাছে পরাজিত হয়েছে। এখন এই বিষয়ে আমরা কার্যত এই সরকারকে চাপে রাখতে আওয়ামী লীগের তরফ থেকে তেমন কোনো কার্যক্রম দেখিনি। এমনকি বহির্বিশ্বে কি কোনো সংযোগ স্থাপন করতে কোনো আমরা জানি অনেক কূটনৈতিক তৎপরতা থাকে, অনেক রকম বিষয় থাকে, আপনাদের কি সেরকমও কোনো উদ্যোগ কি আছে? আমাদের সব ধরনের তৎপরতা, রাজনৈতিক তৎপরতা, আমাদের দলকে আবার সংগঠিত করা, সারা বাংলাদেশে আমাদের নেত্রী শেখ হাসিনা স্বয়ং আজকে দল পুনর্গঠনে, দলকে সংগঠিত করার ব্যাপারে তৃণমূল পর্যন্ত তিনি কাজ করে যাচ্ছেন, এবং আমরা আমাদের দলের নেতারাও এ ব্যাপারে সক্রিয় ভূমিকা আমরা পালন করছি। আন্তর্জাতিক বিশ্বেও ইউনূস প্রশাসন সম্পর্কে আগে যে ধারণা ছিল, এখন সে ধারণা বদলে যাচ্ছে, এবং এটা আমাদের কাজকর্ম চলছে। আমাদের বিদেশে আমাদের সংগঠনগুলো আছে, আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে, তারাও সেখানে অত্যন্ত সক্রিয়। কাজে আওয়ামী লীগ এখন অনেক সংগঠিত হয়েছে। এ ব্যাপারে আমরা যথেষ্ট কনভিন্সড, এবং আমরা মনে করি আমরা এগিয়ে যাচ্ছি। আমরা কর্মসূচি দিচ্ছি সারা দেশেই, এটা ক্রমেই কর্মসূচিগুলো পালন জোরদার ভাবে হচ্ছে। জি, আপনি বলছিলেন যে যারা 71-এ আমাদের ৭ম নৌবহর পাঠিয়েছিল, আপনি ইঙ্গিতটা খুব স্পষ্ট। তো তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন থেকে শুরু করে কোন তৎপরতায় আপনারা কি কোনো দৃশ্যমান কিছু পেয়েছেন? এক নম্বর প্রশ্ন। তাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে, এবং আমাদের সাথে বর্তমান ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে কোনো প্রকার কনফ্লিক্ট নেই। আমাদের বিভিন্ন বিষয়ে আমাদের বিভিন্ন রকমের চিন্তা অনেকেরই থাকতে পারে, তাদেরও দৃষ্টিভঙ্গি তারা ভিন্নভাবে দেখছে। গ্লোবাল পলিটিক্সটাকে তারা রিডিফাইন করতে
সেটাও তাদের একটা প্রয়াস হচ্ছে। সেখানে আমাদের সাথে কোনো বিরোধ নেই, আমরা তাদের সহযোগিতা চাই। কারণ বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন আমাদের সঙ্গে যা করেছে সেটার পুনরাবৃত্তি ট্রাম্প প্রশাসন করবে, এটা আমরা এখনো বিশ্বাস